প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুজন, আমি ফাইজা রাহলা এবং আমি আকাশ এহসান। চলুন দেখে আসি প্রধান সংবাদ শিরোনামগুলো। মানুষের নিরাপত্তা নিশ্চিতে সহিংসতায় জড়িতদের বিচার করতে হবে বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতা এখন পর্যন্ত ১৪৭ জন নিহত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর্থিক ক্ষতি নিরূপণ করে ব্যবসায়ীদের প্রণোদনা দেবে সরকার। চালু হলো মোবাইল ইন্টারনেট, ৫ জিবি ফ্রি পেলেন গ্রাহকরা। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা, আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। Sponsored by Abiba Finance Limited. দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের নিউজ আওয়ারের গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। কোটা আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তিনি এই সহায়তার অর্থ তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তার জন্য সহিংসতায় জড়িতদের বিচার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ গেছে অনেকের। যারা স্বজন হারিয়েছেন সেই সব পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নিহত ৩৪ জনের পরিবার, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারও ছিল। প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের খোঁজ খবর নেন, তাদের সান্ত্বনা দেন। আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতো, এক্সপ্রেস ওইতে কারা চলে, যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো, আপনাদেরও সাহায্য চাই। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। নিজেকে স্বজনহারা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরিবারের সদস্যদের হারানোর শোক তিনি বোঝেন, তাই সহিংসতার জন্য দায়ীদের বিচারের আশ্বাস দেন তিনি। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। অন্যদিকে সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। সহিংসতায় জামাত শিবির জড়িত ছিল বলে তাকে জানান প্রধানমন্ত্রী। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এই ঘটনায় যারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত চলছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। কার পেশা কি, কাকে সে কোন দল করত কিংবা কি করত, সবগুলি নিয়ে আমরা আরো একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব। পুলিশ তদন্ত করবে। আমাদের দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কাউকে এখানে ছাড় দেব না।
লন্ডনে পলাতক আসামি তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট করেছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, কারফিউ জারি না হলে তারা এর চেষ্টাই করত। আওয়ামী লীগ আক্রমণ করেনি, উল্টো আক্রান্ত হয়েছে দাবি করে তিনি বলেন, এরপরও দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি আসছে। আর যেখানে 111-এর কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিয়েছেন। কারো প্ররোচনায় বিবৃতি না দেওয়ারও আহ্বান জানান তিনি। ধন্যবাদ জানাবে সুযোগ্য সাধারণ সম্পাদক ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। আজ থেকে ঢাকাসহ 4 জেলায় সর্বাধিক 11 ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়েছে। অফিস চলেছে 6 ঘণ্টা। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, আপনার কাছে জানতে চাই, কারফিউ চলাকালীন পরিস্থিতি আপনি কেমন দেখেছেন গতকালকে, এবং আজকে যখন শিথিল ছিল তখনকার কি পরিস্থিতি, এবং এই মুহূর্তে আপনি কেমন অবস্থা দেখছেন? বিশেষ করে অফিস ছুটি হয়ে গিয়েছে দুপুর 3টায়। অফিস থেকে যারা বাড়িতে ফিরেছেন তারা আসলে ঠিকভাবে পরিবহন, গণপরিবহন বা পরিবহনের ব্যবস্থা ছিল কিনা, তারা বাড়িতে পৌঁছানোর তারা কোনো রকমের সমস্যায় পড়েছেন কিনা, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ ফাইজা। আমি আসলে কারওয়ান বাজারে আছি। কিছুক্ষণ আগেও কিন্তু লক্ষ্য করছিলাম যে কারওয়ান বাজারের যে রাস্তাটি সেটি কিন্তু পুরোটাই যানজটে পূর্ণ ছিল, এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখনও পর্যন্ত কিন্তু কারওয়ান বাজারের সেই যানজট রয়েছে, এবং একটা সাইডে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভিআইপি দের জন্য হয়তো খালি করা হচ্ছে, কিন্তু অপর সাইডে কিন্তু বেশ যানজট আমরা লক্ষ্য করতে পারছি। এবং অফিস যেহেতু আজকে 6 ঘন্টা চলেছে, সেহেতু দুপুরের দিকে একটি বাড়তি চাপ থাকলেও কিন্তু এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আছে। তবে আপনি জানেন যে 1 ঘন্টা পরেই কিন্তু কারফিউ আবার শুরু হবে, আর সেদিক থেকে কিন্তু আসলে মানুষের ভিতরে ব্যস্ততাটা আর একটু বেশি আছে যে কারফিউ শুরু হওয়ার আগেই তারা তাদের বাসায় ফিরতে চান। এবং আপনাকে যদি বলি যে চলমান পরিস্থিতিতে কিন্তু কারফিউ যে চলছিল তাতে কিন্তু আজকে বেশি সময় ধরে অফিস হয়েছে, আপনি যেমনটি বলছিলেন, এবং আমরা মানুষের ভিতরে আসলে কিন্তু সেই কর্মব্যস্ততা মুজাহিদ, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে গতকালকের পরিস্থিতি আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কারফিউ যখন শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যায়, তারপরে কি রাস্তাঘাটে কোনো যানবাহন ছিল কিনা, অথবা যদি কেউ থেকে থাকেন তারা কি কোনো রকম ভোগান্তিতে পড়েছেন কিনা? জি ফাইজা, এই ব্যাপারে যদি আমি আপনাকে বলতে চাই তাহলে গতকালকেও কিন্তু কারফিউর ভিতরে আমরা কিছু কিছু যানবাহন চলতে দেখেছি, কিন্তু সেটার পরিমাণ কিন্তু একেবারেই কম। কিন্তু আজকে অফিসের কর্মঘণ্টা এবং সময় বাড়ানোর পরে কিন্তু আজকে সারা দিনের যানজটটা বেশ বেড়েছিল ফাইজা, এবং আস্তে আস্তে কিন্তু সেই যানজটটা কারফিউর আগে এবং সবাই কিন্তু বাসার দিকে চলে যাচ্ছেন, যার কারণে কিছুটা হলেও কমতে শুরু করেছে। ফাইজা। মুজাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি নিরূপণ করে সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসনে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের আগ্রহ ধরে রাখতে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা আয়োজিত এ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন, চেম্বার অফ কমার্স, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
বিশেষ করে ব্যাংকের আর্থিক সহায়তা, বিদ্যুৎ ও গ্যাস সমস্যা, আইসিটি সেক্টর ও এনবিআর এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় চিহ্নিত করে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। 5টা সমস্যাগুলি তারা বলেছে। ক্ষতিটা ম্যাক্সিমাম হয়েছে আপনার যারা ঢাকা আশেপাশে, যারা ঢাকা এবং ঢাকার গ্রেটার ঢাকায় যারা ব্যবসায়ী করেছে। সাম্প্রতিক সময়ের অচলাবস্থায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি নিয়েও কথা বলেন তিনি। বিভিন্ন খাতের তারা আমাদেরকে যেন লিখিতভাবে তারা জানায় যে তাদের কি ক্ষতি হয়েছে, কি কি তাদের কোন সেক্টরে কত ক্ষতি কার কি হয়েছে, ওটা আমাদেরকে জানাইতে আমরা তখন ওটা নিয়ে কথা বলবো। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। টানা 10 দিন পর চালু হলো মোবাইলে 4G সেবা। 3 দিনের জন্য 5 GB বোনাসও দেওয়া হচ্ছে। ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে অ্যাপসগুলোকে চিঠি দিয়েছে বিটিআরসি। সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দেশের প্রায় 14 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। টানা 10 দিন পর রোববার বিকেল 3টা থেকে আবারও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলছে। কারফিউর আগে 17 জুলাই মধ্যরাত থেকে বন্ধ ছিল এ সেবা। 4G সেবা ফেরানোর সিদ্ধান্তটি আসে রোববার সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের এই বৈঠক থেকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মোবাইল অপারেটর ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বসেছিলেন তার আগে। 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। তবে এই সময়টিতে বাংলাদেশ কখনোই পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল না বলে দাবি করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেনি, এক মুহূর্তের জন্যও না। এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে অফিসিয়ালি এক্সপ্লেনেশন। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে আপত্তি বিটিআরসির। শনিবার তাদের চিঠিও দেওয়া হয়েছে। অভিযোগ করা হয়েছে বিভিন্ন কন্টেন্ট মুছে দিতে বলা হলেও তারা সেটি করেনি, বরং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 50টি পেজ ব্লক করে দিয়েছে। ফেসবুক, ইউটিউব এবং টিকটকের এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে, এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। গত 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ ছিল। 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানকে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। পরদিন 24 জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়, যদিও সেবা এখনও আগের মতো স্বাভাবিক নয়। মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি সেক্টরের প্রায় 1000 কোটি টাকার উপরেই ক্ষতি হয়ে গেছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গত 20 জুলাই ভোর থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য বন্ধ করতে সাহায্য করে। এরই মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন বিদেশি গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা চেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া অংশে হামলা ও ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের একজন অর্থের যোগানদাতা বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া অংশের মেট্রো রেলে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এরপর রাষ্ট্রীয় এ স্থাপনা ভাঙচুর করে তারা। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, একজন হামলায় অর্থের যোগান দিয়েছেন, তারা সবাই ছাত্রদলের নেতাকর্মী। একজন আছে আমনান তালুকদার, যুগ্ম সাধারণ কেন্দ্রীয় ছাত্রদল, ইমাম আল নাসের, সাধারণ সম্পাদক শহীদুল হল
ছাত্রদল, বজলুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় 71 ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রুবেল। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হামলায় জড়িত অন্যদের নাম জানিয়েছেন বলে দাবি হারুন অর রশিদের। অনেকে মনে করেছে যে ঢাকা শহর ছেড়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা অন্য শহরে চলে গেছি, এটা মনে করতেছে জামাত শিবির চক্র, বিএনপি নেতৃবৃন্দ। আমি মনে করি সেটা হবে না। যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকেই তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। এদিকে কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়ককে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার। এজন্য পরিবারের সদস্যকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ তার। যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন না। গুজবই। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে হাইকোর্টে জমা দেওয়া অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। রোববার দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে সোমবার। গত 23 এপ্রিল বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদক যে কমিটি গঠন করেছে সেই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। 2 মাসের মধ্যে কমিটিকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয় সেদিন। দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন, তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটুকু লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে। অনুসন্ধানকারী দল কমিশনকে একটি পরামর্শ দিয়েছে যে ওনার বিরুদ্ধে যেন সম্পদ বিবরণীর নোটিশ জারি করে ওনার সম্পদের বিবরণ চাওয়া হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে নিজ নামে 350টি বাড়ির বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদককে অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চে আদেশ দেন। 2016 সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড বা 2770 কোটি টাকা মূল্যের 350টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যের শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে গত 9 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন। দুদক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় এই রিটে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 সন্তানসহ স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন বিজয়পাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম, তাদের 4 বছরের মেয়ে ফাহিমা ও 2 বছরের মেয়ে তাহমিদা। রোববার সকাল 9টার দিকে পৌর এলাকার বিজয়পাড়া থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। শনিবার রাত 10টার দিকে রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া। প্রতিদিন কাকডাকা ভোরে তাদের ঘুম ভাঙলেও রোববার সকালে তারা দরজা খোলেননি। প্রতিবেশীরা ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভাঙার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সোহাগ মিয়া ও এক মেয়ের মৃতদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও আরেক মেয়ের মৃতদেহ খাটের পাশে পড়েছিল। জান্নাত বেগমের গলা 2টি ওড়না দিয়ে পেঁচানো ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা প্রথমে স্ত্রীকে হত্যা করেন সোহাগ মিয়া, পরে 2 মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেন তিনি। একটি পরিবারের সবার এমন মর্মান্তিক মৃত্যুর পেছনের রহস্য উদ্ঘাটন করতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে আমরা লাশগুলো উদ্ধার করে সুরতাল করে আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। আর এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি।
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার। তবে নানা সংকটে 2 বছরে প্রকল্পটির শেষ হয়নি 6 বছরও। প্রকল্প সংশ্লিষ্টরা অবশ্য বলছেন আগামী ডিসেম্বরেই শেষ হবে নির্মাণ কাজ। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। মেঘনা নদী পাড়ে চলছে আধুনিক আশুগঞ্জ সাইলোর নির্মাণযোগ্য ৩,৫০০ টন ধারণ ক্ষমতার ৩০টি বিনে চালের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। সে কারণে এটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলা হচ্ছে। 2018 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি করে খাদ্য অধিদপ্তর। নির্মাণ ব্যয় 540 কোটি টাকা। 2 বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, তবে কাজ চলছে ধীরগতিতে। ফলে চতুর্থ দফায় বাড়ানো মেয়াদেও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিলম্বের কারণ হিসেবে বলা হচ্ছে করোনার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ যথাসময়ে আমদানি করা যায়নি, আসতে পারেননি বিদেশি পরামর্শকরাও। এরপর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ধীরগতি নেমে আসে প্রকল্পের কাজে। তবে সকল জটিলতা মিটে যাওয়ায় আগামী ডিসেম্বরেই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা। আমরা এখানে বর্তমানে ফুল ফ্লোতে কাজ চলতেছে আমাদের, ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে শেষ করে ফেলবো। মাঝখানে প্যান্ডেমিকের পরে আমাদের বিভিন্ন রকম বিলম্ব ছিল, সেগুলো আমরা ওভারকাম করে ফেলেছি। সময়টা ডিসেম্বর পর্যন্ত আছে, ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে আশা। আগামী ডিসেম্বরে সাইলোটি চালু করার লক্ষ্যে দ্রুত নির্মাণ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপে রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। টেন্ডার হয়েছে তখন থেকে তাদের কাছে 3টা ছিল, এটা আমাদের অনেক আগে। তার মধ্যে তারা 2টা অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছে। এখন এটাই বাকি আছে, সর্বশক্তি দিয়ে এটা কমপ্লিট করবে, আর না হলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদের টাকা বন্ধ হয়ে যাবে, আমাদের টাকাও বন্ধ হয়ে যাবে। আশুগঞ্জ সাইলো চালু হলে পুষ্টিগুণ অটুট রেখে দীর্ঘ সময় চাল সংরক্ষণ করা যাবে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রাকৃতিক পদ্ধতিতে নামমাত্র খরচে জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদনে সফলতা পাচ্ছেন বগুড়ার কৃষকরা। ভালো ফসল উৎপাদনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ। আবার জমিতে কীটনাশক বেশি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তাই এমন সমস্যা সমাধানে জমিতে জৈব সার প্রয়োগ, আগাছা দমনে মালচিং পদ্ধতির পাশাপাশি পোকা দমনে প্রচলিত বালাইনাশক কম ব্যবহার করে জমিতে কৃষকরা দিচ্ছেন জৈব বালাইনাশক। এতে কমেছে কীটনাশকের খরচ। বাজারে এই সবজির চাহিদা ও দামও বেশি। এদিকে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিডালি এলাকার 4 শতাধিক চাষিকে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে। এবার দেশের বাইরের খবর। গোলান মালভূমিতে রকেট হামলার জবাবে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হয়। মাজদাল শামসের দ্রুজ গ্রামের ওই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। গোলান মালভূমির 4টি গ্রামের মধ্যে মাজদাল শামস একটি, যেখানে আরবি ভাষী দ্রুজ ধর্মীয় ও জাতির প্রায় 25,000 মানুষ বসবাস করে। তবে হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েলি ইন্টারসেপ্টর রকেটের কারণে বিস্ফোরণটি ঘটেছে। তারপরও হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কয়েক ঘণ্টা পরে লেবাননে হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া। প্রতি ঘন্টায় 8 বর্গমাইল এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দাবানলে উত্তর পূর্বাঞ্চলীয় চিকো এলাকার 3,48,000 একরেরও বেশি জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের কমান্ডার বিলি সি বলেছেন, আগুন প্রতি ঘন্টায় 5,000 একরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে। আগুনের কারণে বাট ও তেহামা কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাট কাউন্টির প্রায় 4,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কোয়াসেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 400 জনকে। ধ্বংস হয়েছে 134টি কাঠামো। ফায়ার এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে 2,500 অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত 0% নিয়ন্ত্রণে আনতে পারেনি। 16টি হেলিকপ্টার ব্যবহারের পাশাপাশি শতাধিক এয়ার ট্যাঙ্কার থেকে পানি ফেলা হচ্ছে। আগুন লাগানোর সন্দেহে বাট কাউন্টি থেকে 42 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ করব আমাদের আজকের নিউজ আওয়ার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানুষের নিরাপত্তা নিশ্চিতে সহিংসতায় জড়িতদের বিচার করতে হবে বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন নিহত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর্থিক ক্ষতি নিরূপণ করে ব্যবসায়ীদের প্রণোদনা দেবে সরকার। চালু হলো মোবাইল ইন্টারনেট, 5 জিবি ফ্রি পেলেন গ্রাহকরা। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা, আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। বেনজির আহমেদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। ব্রাহ্মণবাড়িয়ায় 2 সন্তান সহ স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু। Sponsored by Abiba Finance Limited. দর্শক, এই ছিল নিউজ আওয়ারে। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnews.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।